আজ মহান মে দিবস। স্বাধীনতার ৫৫ বছরেও নিশ্চিত হয়নি ন্যায্য মজুরি। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান। বাংলাদেশ গড়তে সংসদে ঐক্যমতের আহ্বান প্রধানমন্ত্রীর। সংবিধানের বিষয়ে ছাড় দেবে না বিরোধী দল। সংরক্ষিত নারী আসনে জয়ী ৪৯ প্রার্থীর গেজেট প্রকাশ। ৩৫,০০০ কোটি টাকায় মার্কিন বোয়িং কোম্পানির ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় চুক্তির স্বাক্ষর। এবং যুক্তরাষ্ট্রে নৌ অবরোধ বৃদ্ধি সহ্য করা হবে না, হুমকি ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টার। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার দায় মার্কিন ইসরায়েলে। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। স্বাধীনতার ৫৫ বছরেও দেশে নিশ্চিত হয়নি শ্রমিকদের ন্যায্য মজুরি। প্রতি বছরই মে দিবস আসে যায়, কিন্তু শ্রমিকের শোষণ বঞ্চনার গল্প যেন একই থেকে যায়। বদলায় না মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট শ্রমিকের ভাগ্য। অর্থনীতির প্রধান চালিকা শক্তি শ্রমিকের কর্মক্ষেত্রেও নেই নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকের জীবনমান নিশ্চিতে সরকারের প্রতি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। কামাল হোসেনের ক্যামেরায় হুসা ফেরদৌসের রিপোর্ট। গাবতলী ও আমিনবাজারের তুরাগ নদ ঘেঁষা বালুরঘাট। এখানে হাজারো শ্রমিকের কাজ শুরু হয় দিনের আলো ফোটার আগেই। ২৫ কেজির এক একটি বালুর ঝুড়ি টেনে ঝুড়ি প্রতি পারিশ্রমিক জোটে ২৫ টাকা। দিন শেষে মজুরি মেলে ৮ থেকে ৯০০ টাকা। সকাল ৪টা থেকে বিকাল ৫টা তুরি ৪০ ঝুড়িতে ১০০ টাকা। মজুরি হয় না, যে সময় কামে আই হয় মজুরিও লাগে ৩,০০০ টাকা, এখন পাই ১,০০০ টাকা। এটা লিগাল যে পারিশ্রমিক একটাই আছে, এইটা আমরা পাচ্ছি না। ১২-১৩ ঘন্টা কাজ করার পরে ১,১১০০ টাকাই আসে। আজ থেকে আরো ১০ বছর আগে যেরকম ছিল তখন এরকমই আছে। অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়েও যুগ যুগ ধরে হতাশা আর ক্লান্তিকে সঙ্গী করেই সভ্যতার বোঝা বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা। তারা জানেন না এই বঞ্চনার শেষ কোথায়। সাধারণ বাংলাদেশের মানুষ এত কষ্টে আছে যে বাজারে গেলে বাজার করতে পারে না। ৫০০ টাকা হারিয়ে পায়, বাজারে গেলে ১,০০০ টাকা বাজার হয় না, লাস্টে না খায় ঘুমাইতে হয়। আগে যে কাজ করেছি সেই হিসেবে এখন রেট খুবই কম, মজুরি কম আর কি। রাতে ২টার সময় ওটা মনে করো যে এখন ৫টা বাজতে পারে, সন্ধ্যা লাগতে পারে। এই আমরা দিন মজুরি কাজ করি। কারণ আমার ফ্যামিলিতে মনে করেন 9 জন খাওয়াই, ৮-৯০০ টাকা দিয়ে কেমনে চলবে? অধিকার নেই বলেই স্বাস্থ্য ঝুঁকি, এমনকি মৃত্যু ঝুঁকি উপেক্ষা করেই শ্রমিককে কাজ করতে হয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অপ্রাতিষ্ঠানিক জায়গায় আসলে শ্রমিকদের অধিকার রক্ষা করাটা অনেক সময় সরকারের কাছে চ্যালেঞ্জ। বাংলাদেশ উন্নত হচ্ছে, কিন্তু আমাদের ফর্মালাইজেশনস অফ ইনফর্মাল ইনস্টিটিউশনস সেই জায়গাটা হচ্ছে না, যে আমি প্রাতিষ্ঠানিক রূপ দিব অপ্রাতিষ্ঠানিক জায়গায়। যখনই প্রাতিষ্ঠানিক রূপ পায় তখন শ্রমিকরা রিলেটিভলি অনেক ভালো থাকে। অতএব এই জায়গাটায় সরকার যদি গুরুত্ব দেয় তাহলে অটোমেটিক্যালি প্রাইভেট সেক্টরে শ্রমিকের যে অধিকার, মে দিবসের যে দাবি, সবকিছুই বাস্তবায়িত হবে। তাদের শ্রম ঘামে সমাজে কথিত সভ্যতার সৃষ্টি বলেও জানায় অর্থনীতিবিদরা। দিন বদলায়, সমাজ বদলায়, সভ্যতা বিকশিত হয়। শুধু বদলায় না, যাদের শ্রম আর ঘামে অর্থনীতির চাকা সচল থাকে। তাই এই শ্রমিক দিবসে শ্রমিকদের প্রশ্ন, আর কত দিবস পালন করলে ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, সাভার। জুলাই সনদ, সংবিধান সংশোধন সহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহে শেষ হল সংসদের প্রথম অধিবেশন। সমাপনী ভাষণে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন সংসদ নেতা তারেক রহমান। তার এই ভীষণ বাস্তবায়নে ঐক্যমতের আহ্বান জানান তিনি। তবে সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারের পাশে থাকার আশা জানালেও সংবিধান নিয়ে কোনো ছাড় দিবেন না বলে জানান তিনি। বিস্তারিত মনিরুল ইসলামের রিপোর্টে। তর্ক বিতর্কে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জুলাই সনদ ইস্যুতে বিরোধী দলের ৪ বার ওয়াকআউটে সংসদ কখনো ছিল উত্তপ্ত, কখনো বা শান্ত। শেষ দিনেও সংবিধানের যৌক্তিক দাবি আদায়ে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না।
একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি। সমাপনী ভাষণে সংসদ নেতা তারেক রহমান শ্রদ্ধা জানান রাজপথের লড়াকু সৈনিকদের, স্পষ্ট করেন বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তাই তার সরকারের মূল লক্ষ্য। সংবিধান বা জুলাই সনদ নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধানের আশ্বাস দেন তিনি। সকল সময় প্রস্তুত আছি বিরোধী দলের সদস্যদের সাথে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আলাপ আলোচনার ভিত্তিতেই আমরা উভয়ে সকলে একসাথে এই দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কৃষকের ভাগ্য বদলাতে কৃষক কার্ড এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। শিক্ষার প্রসারে আগামী জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতিও আসে তার বক্তব্যে। কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি, এই সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শুরু করেছে। এবং একটু আগে বিরোধী দলের নেতা ওই গ্যালারি দেখিয়ে বললেন যে ওখানে ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে ইনশাল্লাহ তারা সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাবে এই কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য। বিপুল ঋণের বোঝা আর অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আইটি শিল্পের বিকাশ ও বেকারত্ব দূরীকরণে স্থিতিশীল সরকারের বিকল্প নেই। বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কিভাবে হবে এ ব্যাপারে হয়তো আমাদের মধ্যে ডিবেট হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিবেট নেই। সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে সংসদকে কার্যকর রাখার আহ্বান জানান সংসদ নেতা তারেক রহমান। যে দায়িত্ব, যে প্রত্যাশা, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে পাঠিয়েছে এখানে, আসুন আমরা সেই দায়িত্বের, সেই কর্তব্যের সর্বোচ্চ সম্মান আমরা প্রদান করি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জনের নাম, ঠিকানা সহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা KM আলী নেওয়াজ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। বাকি একটি আসন নিয়ে এখনও জটিলতা আছে। এই একটি আসনের বিষয়টি ইসির নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মইনুদ্দিন খান বলেন, তাদের নাম প্রকাশের পর এখন সংরক্ষিত আসনের এসব সদস্যদের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে সরকার। মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে 35,000 কোটি টাকায় 14টি জাহাজ কিনবে রাষ্ট্রীয় সংস্থা বিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রস্তাবিত এই চুক্তির আওতায় বিমান মোট 14টি নতুন উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিম লাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিম লাইনার, 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট। বিমানের পক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে তাদের একজন প্রতিনিধি চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। মহান মে দিবস উপলক্ষে আজ মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর 2:30টায় হবে এই শ্রমিক সমাবেশ। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, মহাসমাবেশে বক্তব্য রাখবেন সরকার প্রধান তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হবে। বাকিটা জানাচ্ছেন তানজিদ ভুইয়া। শ্রমিকদের এই প্রস্তুতি পয়লা মে বেলা 2:30টায় মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ ঘিরে।
সমাবেশে বিএনপির নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সকল প্রতিশ্রুতি আবারও তুলে ধরা হবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বলেন, বিশাল এই সমাবেশে বক্তব্য রাখবেন সরকার প্রধান তারেক রহমান। সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরো কিছু সংশোধন, আরো কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো। এই নিয়ে বা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনীয় আইন করতে হবে, প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে। শুক্রবারের সমাবেশে শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরতে সরকারের কাছে তা সমাধানের দাবি জানানো হবে বিএনপির পক্ষ থেকে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর আশা, সেখানে বিপুল লোক সমাগম হবে। মে দিবসের সেই অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ সেখানে ঘটবে। এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহ ব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। রুহুল কবির রিজভী জানান, সরকার গঠনের পর প্রথম মে দিবস ঘিরে আয়োজিত মহাসমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করায় ক্ষোভ জানিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটে থাকা দলগুলোর দাবি, সরকার জনগণের দেয়া গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলছে। এরই প্রতিবাদে দেশজুড়ে বিভাগীয় সমাবেশ পালনের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে 11 দলীয় ঐক্য। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করছে 11 দল। এবার দ্বিতীয় দফা কর্মসূচি ঘোষণা করল জামায়াতের নেতৃত্বাধীন এই জোট। আগামী 2 তারিখ সারা দেশে জেলাগুলোতে বিক্ষোভ গণমিছিল আছে। এর মধ্য দিয়ে এই পর্বের প্রোগ্রামের প্রায় শেষ দিকে, 2 তারিখের মধ্য দিয়ে শেষ হবে। বাংলাদেশের 7টা বিভাগীয় শহরে পার্শ্ববর্তী জেলাগুলো সহ বিভাগীয় পর্যায়ের সমাবেশ করব। সেখানে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক শেষে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধনের দিকে যাচ্ছে। ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি। সরকারি দলের ছাত্র সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মানুষের বেসিক যে নিডগুলো, স্বাস্থ্য, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হচ্ছে, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে সরকারি দলের ছাত্র সংগঠন দ্বারা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন। গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। স্বাস্থ্য খাতে বর্তমানে নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের নেতারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
জুলাই হত্যাযোগ্য মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 9 জুন দিন ধার্য করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে নেয়ার আদেশ বাতিল করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। পরে মানবতা বিরোধী অপরাধ মামলায় চলমান বিচারিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 2 আসামির বিরুদ্ধে 3টি চার্জ গঠন করা হয়েছে। 2 জনের বিরুদ্ধে 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে স্থানান্তরের আদেশ বাতিল করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে তার কাগজপত্র ভুয়া। পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। এছাড়া জুলাই হত্যাযজ্ঞ মামলায় আটক সাবেক আইজিপি শহীদুল হকের চিকিৎসা সংক্রান্ত আবেদনটিও বাতিল করেন ট্রাইব্যুনাল। শহীদুল হক সাহেবও একইভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত একটা আবেদন করেছিলেন, কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে পরিষ্কার যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 22টি মামলার বিচার চলমান, আর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে 30 মামলায়। আমাদের 2টা ট্রাইব্যুনাল, 22টা কেস এখন কিন্তু সাক্ষীর পর্যায়ে। আমরা প্রতিদিন আমাদের এগুলো সাক্ষীর কার্যক্রম চলে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1225 জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা ও সিলেট বিভাগে 1 জন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে পর্যন্ত হামে মোট 49 জনের মৃত্যু হয়েছে। আর সারা দেশে হামের উপসর্গ নিয়ে 227 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 84 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1151 জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ বৃদ্ধি করা হলে তা সহ্য করা হবে না বলে হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যেসব বিদেশি হাজার কিলোমিটার দূর থেকে লোভ ও বিদ্বেষ নিয়ে এই অঞ্চলের সমুদ্র সীমায় এসেছে, তাদের স্থান হবে সমুদ্রের তলদেশে। আর ইরান ও তার প্রতিবেশী আরব দেশগুলো উন্নতি করবে বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি শত্রু দেশগুলোকে এই জলপথ থেকে দূরে রাখার সিদ্ধান্তকে সমর্থন দেন। যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ বৃদ্ধি করা হলে তার সহ্য করা হবে না বলে হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। অবরোধের সময় বাড়ানো হলে ইরানের জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই হরমুজের একটি মানচিত্র শেয়ার করেন ট্রাম্প। তাতে হরমুজের বদলে প্রণালীটির নাম লেখা হয়েছে ট্রাম্প প্রণালী। ঐশী আলম, মোহনা সংবাদ।
আগামী 2 দিন সারা দেশে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানায় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আমরা সাগরের অর্থাৎ 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। অতিবৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন হাওড়া অঞ্চল। এতে হাজার হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন লাখো কৃষক। ফসল রক্ষায় বাঁধ ভেঙে এবং জলাবদ্ধতায় পাকা ধান নষ্ট হওয়ায় তাদের এখন পথে বসার উপক্রম। সংসার চালানো এবং ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। মিশাল বিনতে আনোয়ারের আরেকটি প্রতিবেদন। টানা 4 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে আসা ঢলে কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে তৈরি হয়েছে বিষাদময় পরিস্থিতি। তলিয়ে গেছে বিঘার পর বিঘা বোরো ধান। চোখের সামনে তলিয়ে গেছে কষ্টের ফসল। এমন পরিস্থিতিতে সংসার চালানো আর ঋণ পরিশোধ নিয়ে চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্থা লাখো কৃষকের। কিছু পানি চলেও গেছে গা, কিছু ধান করছি 800 এমন ধান করে 1300-1400 টাকা খরচ হয়েছে ধান। কৃষি জমি সব পানি তোলা নিয়ে গা, আমরা কম পানি মাঝে মুখ পানি মাঝে কেউ কালাকুলি করতেছি। 1 মণ ধান 2 মণ ধান বেচলে 1 কামলা রোজ হয় না, আমরা চলার মতো আর কোনো পথ নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ইতোমধ্যে হাওরে 51% জমির ধান কর্তন করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কয়েকদিন সময় লাগবে। সম্প্রতি অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে আজকে দুপুর 12টা পর্যন্ত 2031 হেক্টর জমির ধান ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে এই নিমজ্জিত জমির পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে হবিগঞ্জে অতিবৃষ্টির কারণে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এতে শত শত হেক্টর জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া জমি থেকে পাকা ধান কাটার পর শুকানোর জন্য স্তূপ করে রাখা স্থানেও পানি প্রবেশ করছে। 6 একর জমি খাচ্ছি, 6 একর জমি পানির মাঝে পড়ছে। আমার খামলার অভাবে নিজে উদ্ধার করতেছি কমাইয়া, কিন্তু পানি নিতে তলিয়ে গেছে। নখের জমি করছিলাম আমরা, নখের জমি 4 তারিখে জায়গা লইছে পানির তলে। যদি সরকার আমরা কিছু সাহায্য করে তো আমরা পাইলাম। বোরো ধান রক্ষায় প্রকৃতির করুণার দিকে তাকিয়ে এখন হাজার হাজার কৃষকের পরিবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তেহরানের সর্বশেষ প্রস্তাব ট্রাম্প কর্তৃক প্রত্যাখ্যানের পর নতুন অস্ত্র উন্মোচনের হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এদিকে মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। অন্যদিকে হরমুজ পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র। খেলার খবর ক্রিকেট। বিদ্যুতের ঘাটতি মেটাতে মিরপুর জাতীয় স্টেডিয়ামে সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, স্টেডিয়ামের সার্বিক উন্নয়ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেলে বিসিবির মিডিয়া সেন্টারে এসব কথা বলেন বোর্ড সভাপতি। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, পদত্যাগ করার বিষয়ে চিন্তা করিনি, আসন্ন নির্বাচনে অংশ নেয়ার চিন্তাও আছে। চলতি মৌসুম থেকেই কাউন্টি ক্রিকেটের আদলে হবে NCL টুর্নামেন্ট বলেও জানান তামিম ইকবাল। আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ।
আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ মহান মে দিবস। স্বাধীনতার ৫৫ বছরেও নিশ্চিত হয়নি ন্যায্য মজুরি। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান। বাংলাদেশ গড়তে সংসদে ঐকমত্যের আহ্বান প্রধানমন্ত্রীর। সংবিধানের বিষয়ে ছাড় দেবে না বিরোধী দল। সংরক্ষিত নারী আসনে জয়ী ৪৯ প্রার্থীর গেজেট প্রকাশ। ৩৫,০০০ কোটি টাকায় মার্কিন বোয়িং কোম্পানির ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রয়ের চুক্তির স্বাক্ষর। এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে বৃদ্ধি সহ্য করা হবে না, হুমকি ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টার। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার দায় মার্কিন ইসরায়েলের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।